কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কমপ্লেক্স নাম্বার আলোচনা করতেছিলাম। তো কমপ্লেক্স নাম্বারে গতদিন আমরা এরকম একটা টপিক আলোচনা করতেছিলাম যে আয়ের শক্তিমাত্রা বা পাওয়ার অফ আয়োটা, মানে আয়ের পাওয়ার 1 2 3 4 অথবা আয়ের পাওয়ার যদি অনেক বেশি দেওয়া যায়, আয়কে যদি ধারা আকারে রিপ্রেজেন্ট করা যায় তখন কিভাবে মান নির্ণয় করা যায়, এগুলো আমরা দেখছিলাম, তাই না? তো আজকে আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো। তো আজকে আমাদের যে কনসেপ্টটা শিখবো আমরা, এটা তোমার কনসেপ্ট 2, যেহেতু গতদিন আমাদের 1 হয়ে গেছে। জটিল সংখ্যার প্রকাশ, মানে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, মূলত এই জিনিসটা আমরা আজকে দেখব। তো চলো দেখে ফেলি। আমরা জানি যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য যে সিম্বলটা আমরা ব্যবহার করব, এই সিম্বলটা জেড হতে পারে এবং এই সিম্বলটাকে আমরা সি বলতে পারি। তো চলো দেখে ফেলা যাক। জেড অথবা সি মানে আসলে আমরা যেটা নিতে পারি, এইটাকে আমরা বলতেছি এ প্লাস আই বি, অর্থাৎ জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায় ঠিক এভাবে। এখানে যে এ প্লাস আই বি দেখতে পাচ্ছ, এখানে এর সাথে কিন্তু কোনো আই জাতীয় অংশ নাই। তার মানে এটা কিন্তু আমাদের কি অংশ বলো? এইটা আমাদের বাস্তব অংশ। এবং বি এর সাথে তুমি আই জাতীয় অংশ দেখতে পাচ্ছ, এইটা আমাদের অবাস্তব অংশ। ওকে, তার মানে একটা আমাদের বাস্তব এবং এইটাকে কিন্তু আমরা বলতেছি এইটা আমাদের অবাস্তব একটা অংশ। তার মানে যে কোনো একটা জটিল সংখ্যা জেড, এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ প্লাস আইবি আকারে, মানে বাস্তব প্লাস অবাস্তব আকারে। এখন কমপ্লেক্স নাম্বারের মধ্যে কয়টা পার্ট? 2টা পার্ট। এখন অনেকের মনে হতে পারে যে আচ্ছা, কোনো একটা কমপ্লেক্স নাম্বার মানেই তো আসলে আই জাতীয় পার্ট হওয়া উচিত ছিল, তাহলে এর মধ্যে বাস্তব আসলে কি করতেছে, বা এর মধ্যে বাস্তবের আদৌ কি কোনো দরকার আছে কি না, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ইনফ্যাক্ট শুধু তাই না, আমি তোমাকে এ প্লাস আইবির যে জায়গাটা আছে এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কমপ্লেক্স নাম্বার কেন পড়তে হয়, কমপ্লেক্স নাম্বারের দরকার কেন, নেসেসিটি কেন, এবং কমপ্লেক্স নাম্বারের জন্য কেনই তোমার বাস্তব দরকার হয় অবাস্তবের পাশাপাশি। তো চলো দেখে ফেলা যাক। আমরা প্রথমেই গত দিনের কিছু জিনিস একটু ডিসকাস করার চেষ্টা করি। চলো, গতদিনে আমরা দেখতে পাচ্ছিলাম যে আই মানে কত? আই ইজ ইকুয়াল টু √/-1, এবং এখান থেকে পর্যায়ক্রমে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 এবং আই কিউব ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বলবো এইটা তোমার -i, এবং লাস্টলি i⁴, এইটা মানে আমরা বলতেছিলাম 1। মনে থাকার কথা, তাই না? এখন আমরা যদি এইখানে একটা সংখ্যা রেখা বা একটা নাম্বার লাইন ড্র করে ফেলি, তাহলে নাম্বার লাইনটা একটু এক্সটেন্ড করে নিই। দেখো, মোটামুটি এরকম একটা নাম্বার লাইন নিয়ে নিলাম। এখন সংখ্যা রেখা নেওয়ার পরে এখানে থাকা বিভিন্ন পয়েন্টগুলো যদি মার্ক করি, এইটা 0, এটাকে বললাম 1, এইটা 2, এইটাকে আমরা দিলাম 3। এবার এখানে তোমার কত? -1, এটাকে দিলাম -2, আর এইটাকে দিলাম -3। এ পর্যন্ত করে চলতেই থাকবে −∞ পর্যন্ত, আর এইটার বেলায় চলতেই থাকবে +∞ পর্যন্ত। ওকে, তার মানে শূন্য থেকে ডান দিকে পজিটিভ পোর্শন, শূন্য থেকে বাঁ দিকে আমাদের কি বলতো? নেগেটিভ পোর্শন। ওকে, তো চল, এই যে শূন্য থেকে ডান দিকের কথা যদি বলি, তাহলে দেখো তো 0-র পরে আছে তোমার কত? 1। আচ্ছা, 1 মানে কি আমরা বলতে পারি না যে যেহেতু আমরা কাল্পনিক সংখ্যা পড়তেছি, তাহলে 1 না বলে তার জায়গায় কিন্তু আমি i⁴ নিতে পারি। তাহলে এই জায়গাটার নাম কিন্তু দেওয়া যায় i⁴। একটা ব্যাপার খেয়াল করো, এখানে -1 আছে, তাহলে -1 না নিয়ে -1-এর জায়গাটাতে আমি কিন্তু দিতে পারি তোমার কি বলতো? i²। এই যে দেখো, আমি এই 2টা তোমার দিয়ে দিলাম। তবে বাকি যে 2টা আছে, দেখো, একটা হচ্ছে তোমার কি বলতো? +i, এটাকে শুধু কোথাও বসানো যাইতেছে না। আবার -i, এটাকেও বসার মতো কিন্তু কোনো জায়গা নাই, কারণ কোথায় বসাবো? এদের তো কোনো মানই নেই, কারণ i³ মানে -i, এটা কোথায় বসাবো? তাহলে আমরা যে সংখ্যা রেখাটা এখানে আঁকাইছি, এই সংখ্যা রেখাটা আসলে কিন্তু তোমার কি সংখ্যা রেখা? এটা কিন্তু তোমার বাস্তব সংখ্যা রেখা, তাই না? এটা একটা রিয়েল সংখ্যা রেখা আর কি, বা এটা একটা বাস্তব সংখ্যা রেখা। এবং বাস্তব সংখ্যা রেখা কিন্তু -∞ থেকে +∞ পর্যন্ত একটাই মাত্র লম্বা লাইন। তার মানে এইটা আসলে 1 ডাইমেনশনাল একটা লাইন, বা এটা একমাত্রিক একটা লাইন। তাহলে আমি লিখবো আর কি, সংখ্যা রেখা, বা আমরা আসলে যেই রেখাটা ব্যবহার করতেছি এটাকে আমরা সংখ্যা রেখা, বা এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন,
এই নাম্বার লাইনটা কিন্তু আমাদের আসলে দেখো এটাকে বললাম নাম্বার লাইন, এই নাম্বার লাইনটা কিন্তু ভাই আমাদের একমাত্রিক। ওকে, মানে একটা মাত্রা বরাবর বা একটা ডাইমেনশন বরাবর বা একটা অ্যাক্সিস বরাবরই কিন্তু শুধুমাত্র কি পাওয়া যাচ্ছে, মানগুলাকে পাওয়া যাচ্ছে। তো এই যে 0 তারপরে 1 এটাকে বললাম 2 3, এরপরে তোমার কত প্লাস ইনফিনিটি পর্যন্ত, -1 -2 -3, এরপরে তোমার চলে আসবে কত মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, এই যে ওভারঅল সংখ্যা রেখাটা দেখা যাচ্ছে, আই স্কোয়ারের জায়গায় -1 এবং i⁴ মানে 1 পাওয়া গেলেও এর মধ্যে কিন্তু তোমার i এর পাওয়ার 1 এবং i এর পাওয়ার 3 কোথায় বসবে এইটা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। সেই জন্য আমাদের একটা ছোট্ট জিনিস পড়ে ফেলতে হবে, দেখতে হবে আইকে বসানোর জন্য কি ব্যবস্থা করা যায় এবং i³ বসানোর জন্য বেসিক্যালি কি করা যায়। ওকে, তো চলো দেখে ফেলি। আমরা যখন কোনো কিছুকে মাইনাস দিয়ে গুণ করি, মনে করো আমি এটা বাদে তোমাকে যদি বাঁ দিকে দেখো, দেখো এইটা বাদে আমরা আর একটা নাম্বার লাইন নিয়ে একটু ডিসকাস করি, খেয়াল করো। এই নাম্বার লাইনটা নিয়ে একটু ডিসকাস করি, তারপরে আমরা আবার আগের নাম্বার লাইনটাতে ব্যাক করব। তো দেখো এই নাম্বার লাইনটার বেলায় এটা তো আমাদের 0, তো এরপরে পর্যায়ক্রমে এটা আমাদের কত 1, এটাকে আমরা বললাম এটা আমাদের 2, বাকিগুলো আর দেওয়ার দরকার নেই, একটা দিয়ে বুঝলেই হবে -1 আর এটা হচ্ছে আমাদের -2। সো এটা আমাদের অ্যাজ ইউজাল মাইনাস ইনফিনিটি আর এটা আমাদের অ্যাজ ইউজাল এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন আমরা এখান থেকে বেশ কিছু কাজ করতে পারি। দেখো তো, যখন কোনো একটা সংখ্যা 1 বা তুমি 2কে টার্গেট করো, তুমি যদি 2কে নাও এবং এই 2কে দেখো 2টা আসলে কোথায় আছে, দেখো 2টা কিন্তু তোমার বেসিক্যালি এরকম একটা জায়গায় আছে, তাই না? এই যে এরকম একটা জায়গায়, তাই তো? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 2। তো এই দুইটাকে যখন আমরা তোমার কি বলো তো -1 দিয়ে গুণ করব, তখন এটা হয়ে যাবে তোমার -2। তার মানে কি ছিল হচ্ছে এটা বেসিক্যালি তোমার +2, যখন আমরা এইটাকে -1 দিয়ে গুণ করব তখন এটা হয়ে যাবে তোমার কি বলো তো -2 হয়ে যাবে। তার মানে এই যে এটা আমাদের +2 আর এইটা আমাদের কত বলো তো মাইনাস দিয়ে গুণ করার কারণে যে -2 হয়ে যাচ্ছে। আমি তার আগে তোমাকে বুঝাই 2 বলতে বেসিক্যালি কি বুঝায়। সবার একটা ভুল ধারণা আছে, ভাবে 2 মানে মনে হয় জাস্ট তোমার কি বলো তো এরকম একটা পয়েন্ট, হয়তো বা অনেকে চিন্তা করে যে 2 মানে মনে হয় এরকম একটা বিন্দু, ব্যাপারটা এরকম না। 2 কথাটার মানে হইতেছে 0 থেকে এই বরাবর, বেসিক্যালি এইটা আসলে একটা ভেক্টর লাইন আর কি, হ্যাঁ, যেটা কিনা 2 এ গিয়ে শেষ হয়েছে আর কি, যার মান হচ্ছে তোমার 2। এখন আমরা যদি এইটাকে তোমার কি বলো তো কোনো কারণে মাইনাস দিয়ে গুণ করে ফেলি, তখন এটা হয়ে যাচ্ছে তোমার কি বলো তো -2। তাহলে এই যে 0 থেকে 2 এর দিকে যাওয়া যে ভেক্টরটা আছে, এইটা কিন্তু ভাই আর এরকম থাকে না। এটা তখন কত বলো তো গুণ করার কারণে যেহেতু -2 হয়, তাহলে নিশ্চয়ই আমাদের ভেক্টরটা তোমার কত বলো তো এই দিকে চলে আসবে। তাহলে দেখো এইখানে একটা ভেক্টর ছিল যেটা 2 এর দিকে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের ঘুরে এসে তোমার কি বলো তো দিক চেঞ্জ করে এই দিকে চলে গেছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে না, যে 2টা মানে এই দিকে যাচ্ছে, এই জায়গাটা তোমার কি বলো তো ঘুরে এসে তোমার কত এই দিকে চলে গেছে, মানে এই বরাবর। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে কোনো একটা সংখ্যাকে যদি মাইনাস দিয়ে গুণ করা যায়, তাহলে সেটা কিন্তু মোটামুটি আমাদের কত বলো তো 180 ঘুরে যায়, তাই তো? মানে কাউকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা কিন্তু তোমার কি বলো তো 180 ঘুরে যাইতেছে। কি কেমনে ঘুরে যাইতেছে? অ্যান্টি ক্লকওয়াইজে। এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজে কিন্তু তোমার কত 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। এই -2টার যদি পরবর্তী হাল আমরা এমনি করে দেই, এই -2কে যদি আবারও একটা -1 দিয়ে গুণ করা যায়, তাহলে কিন্তু এইটা হয়ে যাচ্ছে তোমার কি বলো তো এটা কিন্তু হয়ে যাচ্ছে +2। এবং চমৎকার ব্যাপার হইতেছে তোমার এইটা কিন্তু তখন এখান থেকে আবার যাবে তোমার কত এখানে, মানে ঘুরে ফিরে ওই একই আসলে এই তীরচিহ্নটা আবার দেখো তীরচিহ্নটা এরকম ছিল, তাহলে এটা যদি এখন আবার ঘুরে তোমার কোনো কারণে এইখানে যায়, তার মানে মোটের উপরে কত আগে 180 ঘুরছে, এখনও কিন্তু 180 ঘুরতেছে। তার মানে কত বলো তো এই 2 কিন্তু হয়ে গেছে তোমার কত বলো তো 360 ঘুরছে। এই জন্য মনে থাকার কথা, আমি তোমাকে লাস্টের দিন বা ফার্স্ট ক্লাসে
আমি যখন তোমাকে পড়াইছিলাম যে নাম্বারগুলা কিন্তু কই থেকে আসছে, দেখো সংখ্যা কিন্তু কোন থেকে আসছে বলছিলাম। তাহলে এই দুইটা যেহেতু +2, তাহলে এটা কিন্তু আসলে শুরুতে তোমার কি এই দিকে যাচ্ছিল, তার জন্য 0 ডিগ্রি কোণ লেখাও যে কথা ছিল, আবার এই +2 মানে কিন্তু আবার 360 ডিগ্রি রোটেট করছে, তাহলে এটা মানে কিন্তু তোমার কি বলো তো এরকম করেও কিন্তু লেখা যায়, বুঝতেছো আমার কথা? তার মানে 2 এর পরে 0 ডিগ্রিও নেওয়া যায়, 2 এর পরে কত 360 ডিগ্রিও নেওয়া যায়, হট এভার। তাহলে আমরা কি বুঝলাম, মাইনাস দিয়ে গুণ করলে, বোঝো, মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 180 করে করে ঘোরে, ব্যাপারটা এরকম না যে 2 ছিল মাইনাস দিয়ে গুণ করলে 180 ঘুরলো, আবার মাইনাস দিয়ে গুণ মানে মাইনাস দিয়ে গুণ করলা, +2 মানে কত আবার 180 ঘুরলো। তার মানে আমরা বুঝলাম যে বাস্তব যে অক্ষটা আছে, দেখো মানগুলো কিন্তু বাস্তব অক্ষের মধ্যেই থাকতেছে, তাই না? এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে যে আমাদের রিয়েল অ্যাক্সিস। তোমার দুইটাও রিয়েল অ্যাক্সিসে আছে, মাইনাস দিয়ে গুণ করে দিলে যে -2টা পাওয়া যায়, ওইটাও কিন্তু আমাদের যে -2 পাইছি ওইটাও কিন্তু আমাদের বাস্তব অক্ষের মধ্যেই কিন্তু তোমার কি বলতো আছে। তো যাই হোক, আমরা আসলে যেটা বুঝলাম আর কি, যে এখানে +2টাও আমাদের বাস্তব অক্ষের মধ্যে আছে, -2টাও আমাদের বাস্তব অক্ষের মধ্যে আছে, ওকে ফাইন। কিন্তু এটার বেলায় ব্যাপারটা ঠিক উল্টা ঘটে গেছে, তাই না? এটার বেলায় দেখো আমরা আসলে তোমার যখনই এটাকে গুণ করতেছি -1, এটা একটু পরে +1, তার মানে কত, এইটার জন্য কিন্তু আমরা কোণের মান কত পাবো বলো? এটার জন্য কোণের মান পাওয়া যাইতেছে তোমার 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আর 1, তাহলে দেখো তো ছিল কোথায় 1, এটাকে তুমি যখন মাইনাস দিয়ে গুণ করবা তখন এটা হয়ে যাচ্ছে তোমার কি বলো তো -1, আবার -1কে যখন গুণ করবা তখন যে +1টা পাওয়া যায়, এইটা কিন্তু তোমার বেসিক্যালি কত বলো তো 360-এর জন্য পাওয়া যাইতেছে। এটা আমরা গতদিনই দেখছিলাম। কিন্তু কেমন হবে আই এর বেলায়, বা কেমন হবে তোমার কত বলো তো i³ বেলায়, এটা একটু বোঝার ট্রাই করি। দেখো তো এখানে আমি i² মানে i যেটা দেওয়া আছে, i মানে √(-1) বা i² = -1, i⁴ = কত 1। একটা ব্যাপার খেয়াল করে দেখছো, জোড়গুলা, জোড় i এর উপরে 2 বা i এর উপরে 4, এই জোড়গুলার বেলায় কিন্তু যেই মান পাওয়া যায় এই মানগুলা কিন্তু তোমার কি বাস্তব মান পাওয়া যায়। কিন্তু বিজোড়ের বেলায় মানে i এর পাওয়ার 1 বা i এর পাওয়ার 3 এর বেলায় যেই মানগুলা পাইছো, এই মানগুলো কিন্তু স্টিল নাও তোমার কি থাকতেছে বলো তো, কাল্পনিক থাকতেছে, তাই না? তার মানে স্টিল নাও এগুলো কি থাকতেছে, কাল্পনিক থাকতেছে। তো আমরা একটা কাজ করি, আমরা আসলে এই আইটা কোথায় পাইছিলাম মনে আছে? প্রথম দিন অনুযায়ী আইটাকে আমরা এরকম একটা জায়গায় আমরা একটা ইমাজিনারি অক্ষ ব্যবস্থা চিন্তা করছিলাম, তাই না? একটা কাল্পনিক অক্ষ ব্যবস্থা চিন্তা করছিলাম, এবং এই আইটাকে আমরা খুঁজে পাইছিলাম, মানে আইটাকে আমরা আবিষ্কার করছিলাম তোমার কত এইখানে, আর এটাকে আমরা আবিষ্কার করছিলাম কত, এটা হচ্ছে 2i, এটাকে আমরা আবিষ্কার করছিলাম এটা হচ্ছে 3i। অনুরূপভাবে নিচের দিকে আর কি, অনুরূপভাবে নিচের দিকে সংখ্যা রেখা একমাত্রিক, এটা তো আমরা দেখেই ফেললাম। অনুরূপভাবে নিচের দিকে এইটা মানে কিন্তু তোমার -i, এইটা মানে কিন্তু তোমার কি বলতো -2i। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করো, 0 থেকে তুমি যদি উপরের দিকে যাও তাহলে এই যে অক্ষ ব্যবস্থা তুমি দেখতে পাচ্ছ, এই অক্ষ ব্যবস্থার কোনো ভিত্তি নাই তো, এটা তোমার কি বলতো, এইটা কিন্তু আমাদের একটা ইমাজিনারি অ্যাক্সিস। তার মানে আমাদের জটিল সংখ্যার মধ্যে আয়ের যে পাওয়ারগুলো আছে ভাইয়া, এই পাওয়ারগুলোর মধ্যে যেগুলোর পাওয়ার জোর, আয়ের পাওয়ার 2, আয়ের পাওয়ার 4, এদেরকে বাস্তব অক্ষে খুঁজে পাওয়ার প্রয়োজন হলেও বা এদেরকে বাস্তব অক্ষে খুঁজে পেলেও অবাস্তব মানে আয়ের পাওয়ার 1 এবং আয়ের পাওয়ার 3 থেকে যেই মানগুলো পাওয়া যায় তাদেরকে কিন্তু রিয়েল অক্ষ বরাবর খুঁজে পাওয়া যায় না। তাদের জন্য হইলেও অ্যাটলিস্ট একটা কাল্পনিক অক্ষের দরকার আছে কি আছে না, আছে কিন্তু, বুঝতেছো? তার মানে আমি সব কমপ্লেক্স নাম্বারের যে পাওয়ার বা সব কমপ্লেক্স নাম্বারকে শুধু একটা রিয়েল অ্যাক্সিস দিয়ে প্রকাশ করতে পারবো না, রিয়েলের সাথে সাথে কিন্তু আমাদের কি বলতো ইমাজিনারি অ্যাক্সিসেরও দরকার আছে কি আছে না, আছে কিন্তু, বুঝতেছো আমার কথা? সেই জন্য দেখো আমরা যখন 1-এ আসি, আমরা যখন আইয়ে আসি, একটু বোঝো আর কি, এই জায়গাটা আমি তোমাকে একটু বুঝাই দিই। আমরা যখন আইয়ে আসি তখন আই যখন i² যাচ্ছে, দেখো এর আগে তোমার যখন আমি গুণ দেখাইলাম তোমাকে, তখন মাইনাস দিয়ে গুণ করার অর্থ হচ্ছে 180 করে করে যায়। তাই কি বলতো, এই যে 0 বাস্তবে আছে, 180 বাস্তবে আছে, আবার 360 বাস্তবে আছে। কিন্তু যখন আমরা আই দিয়ে গুণ করতেছি, বেচারা আই দিয়ে গুণ করার কারণে দেখো এটা কিন্তু একটা আই, তাই না? এটাকে তুমি যখন একটা আই দিয়ে গুণ করবা তখন পাবা i²। কিন্তু দেখো
180 কিন্তু ঘোরে নাই, ঘুরতেছে কয় ডিগ্রি বলো? ঘুরতেছে কিন্তু 90 ডিগ্রি। আবার এটা আই স্কোয়ার, এটা মাইনাস আই মানে কত? এটা হচ্ছে আই কিউব। তার মানে দেখো ব্যাপারটা এরকম না, আই স্কোয়ার থেকে আই কিউবে যাইতে গেলে তুমি যে ঘুরতেছো এটা কিন্তু আবার ঘোরা লাগতেছে কত বলো তো? মাত্র 90। আবার আই কিউব থেকে তুমি যে i⁴ আসছো এটার জন্য তোমার ঘোরা লাগতেছে কত? 90। বুঝতেছো? তার মানে এখান থেকে আবার যে এখানে যাব তার জন্য কত? 90। তার মানে আমি কিন্তু আই এর বেলায় বলতে পারি মাইনাস যেমন একটা অপারেটর, মাইনাস অপারেটর তোমাকে কি করতেছে? 180 অ্যান্টি ক্লকওয়াইজে নিয়ে গিয়ে নিক্ষেপ করে তারপরে তোমার সামনে একটা মাইনাস বসায় দিতেছে। তাহলে আইটাকেও আমরা এমন একটা অপারেটর বলতে পারি যেটা আসলে একটা রোটেশনাল অপারেটর, যেটা কিনা তোমার কাল্পনিক নাম্বারগুলোকে 90 ডিগ্রি ডিগ্রি করে করে রোটেট করে। তার মানে যদি আমরা কোনো কাল্পনিক নাম্বারকে আই দিয়ে গুণ করি, বোঝো, যদি আমরা কোনো কাল্পনিক নাম্বারকে আই দিয়ে গুণ করি তাহলে সেটা 90 ডিগ্রি কোণে রোটেট করবে। বাট নর্মালি যদি আমরা কাউকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে সেটা 180 রোটেট করবে। কিন্তু এটার বেলায় 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করে 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 তোমার সামনের দিকে কিন্তু আগাবে। তার মানে আমরা বলতেই পারি যে দেখো, যদি কখনো আমাদের কাছে আই দেওয়া থাকে তাহলে এই যে আই, পরবর্তীতে এই আইকে আর একটা আই দিয়ে গুণ করার অর্থ হচ্ছে আই স্কোয়ার পাওয়া, এবং এটার মিনিংটা হচ্ছে একটা আই দিয়ে গুণ করার অর্থ হচ্ছে আগের পজিশন থেকে তোমার কি বলতো 90 ডিগ্রি সরে আসলে যে পজিশন পাবে, এখান থেকে 90 ডিগ্রি সরে এই পজিশন পাওয়া যায়। আবার যদি এইটাকে আমি আর একটা আই দিয়ে গুণ করি, মানে আই স্কোয়ারকেও যদি আবার আই দিয়ে গুণ করি তাইলে পরে পাওয়া যাবে হচ্ছে কত? আই কিউব। এইটা আবার আগেরটার চাইতে আরও 90 ডিগ্রিতে কী করবে? রোটেট করবে। দেন আবার একটা আই দিয়ে গুণ করবে, i⁴ পাবো, মানে কত? আবার হচ্ছে যে তোমার রোটেট করবে কত? 90 ডিগ্রি। তার মানে আই হচ্ছে একটা রোটেশনাল টাইপের ফাংশন। তাহলে আই দিয়ে আমরা কি বুঝলাম? যদি কাউকে আই দিয়ে গুণ করা বোঝায়, ভালো করে বোঝো, যদি কাউকে আই দিয়ে গুণ করা বোঝায়, যদি কাউকে আই দ্বারা গুণ করা বোঝায়, তাইলে পরে তোমাকে মনে রাখতে হবে যে মাইনাস যেমন 180 দিয়ে ঘুরায়, আই কিন্তু তোমার 90 করে করে যায়। দ্যাটস ওয়াই ইমাজিনারি অ্যাক্সিসের দরকার আছে। তার মানে আই এর যে পাওয়ারগুলো আছে তাদেরকে প্রকাশ করার জন্য বাস্তবের পাশাপাশি একটা অবাস্তব অক্ষ ব্যবস্থার দরকার আছে। বিধায় আমরা যখন আসলে তোমার এইটা পড়তেছি আর কি, হ্যাঁ, এই যে দেখো এইটাতে কিন্তু আমাদের জটিল সংখ্যার প্রকাশের বেলায় কেন বাস্তবের পাশাপাশি অবাস্তব লাগছে, আমার মনে হয় এটা এখন ক্লিয়ার। কারণ সব কাল্পনিক নাম্বারকে তুমি শুধু বাস্তবের সাহায্যে বা সব কাল্পনিক নাম্বারকে শুধু অবাস্তবের সাহায্যে প্রকাশ করতে পারবা না। বাস্তবের পাশাপাশি যেমন অবাস্তব লাগে, অবাস্তবের পাশাপাশিও কিন্তু তেমনি বাস্তব লাগে। অর্থাৎ আমরা আসলে তোমার জেড ইজ ইকুয়াল টু এটাকে বলতে পারি এক্স প্লাস কত? আই ওয়াই, মানে কাল্পনিক নাম্বারের প্যাটার্ন তোমার এরকমই হবে, যেখানে এক্স মানে বাস্তব এবং ওয়াই মানে হচ্ছে বা এই পোর্শনটা মানে হচ্ছে তোমার অবাস্তব। এটা কি ক্লিয়ার সবার? আমার মনে হয় এই পর্যন্ত কোনো ডাউট থাকার কথা নয়। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম, আই হচ্ছে একটা রোটেশনাল টাইপের অপারেটর, এবং যে কোনো কাল্পনিক নাম্বারকে আই দিয়ে গুণ করলে সেটা 90 ডিগ্রি কোণে রোটেট করবে, এবং অবশ্যই জটিল সংখ্যাকে প্রকাশ করার জন্য বাস্তব এবং অবাস্তব দুটো জিনিসেরই দরকার আছে। এবার দেখো এই জায়গায় একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা আমরা সলভ করব। তবে তার আগে এটা আমরা একটু পড়ব যে কমপ্লেক্স নাম্বার পড়ব কেন। হয় কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার কেন পড়ব? কমপ্লেক্স নাম্বার পড়ার দরকারটা আসলে কি? ঠিক আছে, দাঁড়া আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই যে কমপ্লেক্স নাম্বার আমাদের কেন পড়তে হয়। ওকে, সবাই একটু মনোযোগ দাও। এখানে আমি দুইটা এক্সাম্পল দেখাবো তোমাকে। তো প্রথমেই একটা কাজ করি, এটা তুমি দেখতে পাচ্ছ যে একটা ডিভাইস, আসলে মোবাইল ফোন দেখতে পাচ্ছ। তো আমরা যদি এই ডিভাইসটাকে ওপেন করি, হ্যাঁ, ওপেন করে ফেললাম। তো ওপেন করার পরে দেখো আমি যদি এখানে অনেকগুলা অ্যাপস দেখতে পাচ্ছ তুমি, আবার এখানে যাই অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছ। তোমার মনে হচ্ছে মেসেঞ্জারে ঢুকবা, ফেসবুকে ঢুকবা, তুমি তোমার মতো একটা জায়গায় নক করলা, মানে একটা জায়গায় ঢুকলা, আসলে ঢোকার পরেই তুমি তোমার মতো করে একটা মেসেজ সেন্ড করলা। এটা তোমার কি বলো তো, যার কাছে যাওয়া দরকার তার কাছে চলে গেল। এখন তোমার কি কখনো মনে হয় তুমি কিন্তু মেসেজ যাওয়াটা দেখতেছো, তুমি কি আসলে ইন্টারনাল যে কাহিনীটা, মানে মেসেজটা যাচ্ছে কেমনে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, এটা কি তুমি আসলে দেখতে পারো? উত্তর হইতেছেন না। প্রথমে আগে এই ব্যাপারগুলো বুঝি। এটা একটা তালা দেখতে পাচ্ছ, যে কোনো একটা কোম্পানির তালা নেওয়া হয়েছে আর কি। আমি এটাকে অফ করে দিলাম, দেখছো? এবার এই তালাটা কিন্তু লক করা অবস্থায় আছে।
এখন এই তালাটাকে তুমি যখন খুলতে যাবা তখন তুমি খুবই স্বাভাবিক চিন্তা করবে যে চাবি দরকার আমার, তাই না? চাবি ছাড়া তালা খুলবে না। তো আমি যখন চাবিটা নিলাম, নেওয়ার পরে দেখলাম যে না, এই পজিশনে ঢুকতেছে না, এই যে গেল। এখন যাওয়ার পরে তুমি কি দেখতে পাচ্ছ তোমার কাজ কি, যে চাবি দিয়ে এমনি করলেই তালাটা হচ্ছে যে খুলে গেল, তাই না? তুমি শুধু এতটুকুই দেখলা, বাট এর ভিতরের যে মেকানিজমটা হয়েছে যার কারণে এক্স্যাক্টলি লকটা ওপেন হয়েছে, সেটা কি তুমি আসলে দেখতে পাও? উত্তর হইতেছে না। তার মানে আমরা আসলে কি বুঝতেছি বলো তো, যে আমরা যদি তোমার বেশ কিছু এক্সাম্পল নেই, যেমন এসির রিমোট আমি নিলাম, নেওয়ার পরে হয়তো আমি বললাম যে টেম্পারেচার চেঞ্জ করো 25 থেকে 26, 26 থেকে হয়তো তুমি আরও কমায় কমায় হয়তো 20 বানাইলা, তারপর হয়তো বলতেছে যে ঠান্ডা লাগতেছে বা রুম ঠান্ডা করা দরকার। এই যে তুমি রিমোটে খালি একটার পর একটা হচ্ছে যে টেম্পারেচার কমাইতেছো, আর তোমার রুমটা মোটামুটি ঠান্ডা একটা অবস্থা তৈরি হয়েছে, তো জাস্ট তুমি করলা, এটা আসলে কি ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো মেকানিজম তো হচ্ছে, তাই না? কিন্তু তুমি কি আসলে এই মেকানিজমটা দেখতে পারো? উত্তর হইতেছে না। আমি তোমাকে এরকম বাস্তব জীবনের অনেক এক্সাম্পল দিতে পারবো যেগুলো সরাসরি কমপ্লেক্স ফিল্ড বা কমপ্লেক্স নাম্বারের সাথে রিলেটেড আর কি। কিন্তু আমরা কি করি ম্যাথমেটিক্স পড়ার বেলায়, যে a প্লাস আইবি বুঝলাম, এরপরে অঙ্কের জন্য ঝাঁপাইয়া পড়বো, তারপরে 2-4টা অঙ্ক করব, এরপরে মনে হবে আমাদের এই চ্যাপ্টার শেষ। আসলে ব্যাপারটা এরকম না। ম্যাথ যদি তুমি আসলে একবারে ইনারলি ফিল করতে না পারো, একটা সার্টেন টাইম পরে সায়েন্স পড়ার ইন্টেনশনই তোমার আসলে হারায় যাবে। এবং ম্যাথ তুমি যত ভালো পারবা, বাকি যে সায়েন্সের ব্যাপারগুলো আছে ওগুলো দেখবো তোমার আস্তে আস্তে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, আমি যদি এই ঘড়ির কথা বলি, এখানে দেখো দেখা যাচ্ছে 11টা 40 বাজে, এখানে কিছু অ্যাপস দেখা যাচ্ছে। এখানেও কিন্তু আমি আমার মতো চাইলেই যদি এটার ভিতরে ইন করি, তাহলে আমি আমার মতো করে যে কোনো অ্যাপের সুবিধা নিতে পারবো। বাট এর ভিতরে কি এমন প্রক্রিয়া চলতেছে যার জন্য আমি সুবিধাগুলো নিতে পারি? সো আমাদের এই যে সুইচ অন করলে লাইট জ্বলা, রিয়েল লাইফে থাকা যতগুলো ইভেন্ট আছে, প্রত্যেকটা ইভেন্টকেই কমপ্লেক্স নাম্বারের সাথে রিলেটেড করা যাবে। চলো আমি তোমাকে শুরু থেকে এক এক করে একটা করে এক্সাম্পল দিই। নাম্বার 1, প্রথমে আমরা এই ইভেন্টটা একটু আলোচনা করি, আসলে কমপ্লেক্স নাম্বারে বাস্তব আর অবাস্তব জিনিসটা কেন, আর কমপ্লেক্স নাম্বারের সাথে বাস্তব জীবনের সরাসরি কানেকশানটা আসলে কি, নাকি কমপ্লেক্স নাম্বার ওই আলেপ লায়লার যে জিন ছিল বা যে দৈত্য ছিল ওটার মতোই কি আজীবনই অবাস্তব বা অকাল্পনিক, মানে হচ্ছে কাল্পনিক কিনা, এটা আমরা একটু দেখবো আর কি। বোঝো, রূপকথা তো আসলে কোনো সময়ই তুমি কি পাবা না, রূপকথার কোনো আগামাথা নাই আসলে। বাট কাল্পনিক নাম্বারও কি এরকম শুধু পড়া দরকার তাই পড়ে যাচ্ছি, নাকি এটারও মিল আছে? দেখো, নাম্বার 1, তুমি জানো যে আমরা ম্যাক্সিমাম সময়ই পর্যটকের জন্য কক্সবাজার সেন্ট মার্টিন খুবই বিখ্যাত, তো অনেকেই কক্সবাজার সেন্ট মার্টিনে যায়। কক্সবাজার সেন্ট মার্টিনে যাওয়ার পরে সেন্ট মার্টিনে অনেকেই আছে দুর্ঘটনার জন্য মারা যাইতেছে। আচ্ছা, কেন মারা যায় তার রিজনটা আমরা একটু কমপ্লেক্স ফিল্ডে ব্যাখ্যা করি। মনে করো কেউ যখন পানিতে নামে, তখন নামার পরে দেখলো যে পায়ের পাতা পর্যন্ত পানি, তখন সে চিন্তা করলো এর পরের স্টেপ নিলে পায়ের হাঁটু পর্যন্ত পানি চলে আসবে। ওকে ফাইন, এরপরে স্টেপ নিলে আমার কোমর পর্যন্ত পানি চলে আসবে, তারপরে স্টেপ নিলে বুক পর্যন্ত পানি চলে আসবে, তারপরে স্টেপ নিলে তোমার কি বলো তো গলা পর্যন্ত পানি চলে আসবে। এটাই তো হওয়া উচিত। কিন্তু যেই লোকগুলা সামনের দিকে যায়, তো সে মনে করো যে প্রথমে হাঁটু পর্যন্ত পানি, তারপরে কোমর পর্যন্ত পানি। তোমার কি মনে হয় পরের স্টেপে কোন পর্যন্ত পানি হওয়া উচিত? কোমরের চাইতে একটু বুক পর্যন্ত বা বড়জোর গলা পর্যন্ত পানি হবে। কিন্তু এই দুইটা স্টেপ নেওয়ার পরেই দেখবা যে একটা বিশাল বড় হয়তো গর্ত আছে, হিডেন একটা গর্ত আছে, যেটা হয়তো বা ওই লোকটা জানি না যে এর ভিতরে একটা গর্ত আছে। তুমি ভাবো তো পানিতে নামছো, তো তোমার চোখ তো পানির উপরে থাকবে, তাই না? পানির নিচে এক্স্যাক্টলি কি হইতেছে তুমি এটা জানো না। কিন্তু তার মানে দেখো, তুমি অ্যাজ এ ব্যক্তি হিসেবে বলো তো, তুমি যে পানিতে নামতেছো, তো পানির নিচে থাকা গর্তটা কি তুমি চোখে দেখতে পাচ্ছ? উত্তর হইতেছে না, তুমি কিন্তু চোখে দেখতে পাচ্তেছো না। তার মানে কি গর্তটা আদৌ ছিল না? গর্তটা কিন্তু ছিল। গর্তটা তার মানে আগে থেকেই ছিল, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তার মানে তোমার রেসপেক্টে গর্তটা হচ্ছে কি জানো, কাল্পনিক ফিল্ডে আছে। মানে তুমি জিনিসটাকে অবজার্ভ করতে পারতেছো না, বা তুমি জিনিসটাকে উপলব্ধি করতে পারতেছো না, কিন্তু জিনিসটা আছে। ওকে, এবার দেখো তোমার কাছে কিন্তু গর্তটা কিসে আছে? কাল্পনিক তলে আছে। যেই তুমি গর্তের মধ্যে পা দিছো, এরপরে তুমি চিন্তা করতেছো আমার কোমর পর্যন্ত পানি আসবে, বাট মাথার উপরে পানি চলে গেছে, তুমি ডুবে চলে গেছো। তার মানে কি গর্তটা ওইখানে ছিল, তোমার রেসপেক্টে গর্তটা ছিল কাল্পনিক তলে। যেই তুমি পরের স্টেপটা নিছো, সাথে সাথেই কিন্তু গর্তটা তোমার জন্য এখন কি বাস্তব ফিল্ডে চলে আসছে, তুমি তখন এটাকে কিন্তু ফেস করতে পারতেছো। সো এই যে আমরা বলি না কাল্পনিক নাম্বার বা কাল্পনিক জগৎটা নাথিং, এটা তোমার রিয়েল লাইফে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। যখন তোমার সাথে ঘটবে তখন তো ওটা তোমার জন্য বাস্তবিক ঘটবে। তার মানে তোমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই আসলে কাল্পনিক তলে থাকে। যেই তোমার সাথে ঘটে যায় তখন আমরা বলি যে ও আচ্ছা, এটা তাহলে বাস্তব ফিল্ডে চলে আসলো। যেমন দেখো নাম্বার 2,
আমরা বলি যে লাইট অন করো বা হচ্ছে যে তোমার সুইচ অন করো, সুইচ অন করার পরে তোমার কি পাখা ঘুরতেছে বা আলো জ্বলতেছে আর কি। তো এইটাকে আমরা আসলে বলতেছি যে তোমার কি বলো তো যে বাহ খুব ভালো, তো আমি পাওয়ার পাইতেছি, ব্যাটারি কানেকশন দিছি বা পাওয়ার গ্রিড থেকে পাওয়ার পাইতেছি, আমার লাইট জ্বলতেছে, ফ্যান জ্বলতেছে বা এসি চলতেছে আসলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন ফিজিক্স পড়ি তখন বলা হয় যে এই তারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রন যাতায়াত করে, এই ইলেকট্রনগুলো একটা আরেকটার সাথে বাধা সৃষ্টি করে এবং যে বাধা সৃষ্টি করবে এই বাধাটাকেই বলা হয় যে এই তারের জন্য রেজিস্ট্যান্স, এরকমই তো বলা হয়। আচ্ছা, তুমি যখন সুইচ অন করো তখন তুমি লাইট দেখতে পাও, মানে বাস্তব, কিন্তু এর ভিতরে থাকা যে ঘটনাগুলো আছে আর কি, এর ভিতরে যে ঘটনাগুলো আছে মানে ইলেকট্রন দৌড়াদৌড়ি করতেছে, রোড তৈরি করতেছে, এটা একটা ইমাজিনেশন, তুমি কি দেখতে পাও? না। বুঝছো আমার কথা? সো ব্যাপারটা এরকম, তার মানে একটা কমপ্লেক্স নাম্বারের জন্য কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারের একটা পার্ট সবসময় মনে রাখবা বাস্তবে ভিজিবল, তাই তো? তো এরপরে দেখো আমি তোমাকে এরকম অনেক এক্সাম্পল দিতে পারি যে এক্সাম্পলগুলো সরাসরি তোমার কি বলতো এই কমপ্লেক্স নাম্বারের সাথে রিলেটেড। সো আমরা যখন এসি বলো বা কারেন্ট রিলেটেড যে কোনো জিনিস বলো আর কি, সেগুলো পড়ার জন্য আমাদের কি দরকার? কমপ্লেক্স নাম্বার দরকার। তার মানে কমপ্লেক্স নাম্বার আসলে কোথায় পড়া হয়? কমপ্লেক্স নাম্বার ট্রিপলি নামে যে সাবজেক্ট আছে আর কি, ইলেকট্রিক্যাল। তো এই ইলেকট্রিক্যাল পড়ার সময় একটা অপরিহার্য ব্যাপার হচ্ছে কমপ্লেক্সে ফিল্ড, বেসিক্যালি মোটরের ঘূর্ণন বলো, মানে মোট কথা তুমি ফলাফল পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে যে তোমার কি বলো তো এটাই হচ্ছে যে তোমার কমপ্লেক্স ফিল্ড আর কি। ব্লেন্ডার মেশিনে তুমি ব্লেন্ড করতেছো, চাপ দিলেই ওটা রস দিয়ে দিচ্ছে তোমাকে আর কি, বাট ভিতরে কি এমন হইতেছে যার জন্য আসলে এখান থেকে তোমার মানে একটা ভালো জিনিস একবার আস্ত গুঁড়া হয়ে গেল আর কি, এই প্রক্রিয়াটা কমপ্লেক্সে লুকায় আছে আর কি, বুঝছো? সো বাস্তব এবং অবাস্তব মিলে আসলে কি বলতো কাল্পনিক, আমরা বাস্তব জগতে যা দেখতে পাই এটা প্রত্যেকটাই কোনো না কোনো কমপ্লেক্স নাম্বারের একটা অংশ বিশেষ আর কি, বুঝছো? বা কোনো একটা কমপ্লেক্স ঘটনার একটা অংশ বিশেষ আর কি, হটেভার যাই হোক। তো এই ইলেকট্রিক্যাল পড়ার সময় দেখবা যে তোমার বা ফোরিয়ার নামে একটা সিরিজ আছে, ফুরিয়ার সিরিজ। যদি তুমি ম্যাথ নিয়ে আরও সামনের দিকে আগাও, যেমন আমি আমার কথা বলি আর কি, ফুরিয়ার সিরিজ নিয়ে প্রচুর কাজ হয়েছে আর কি। তো ফুরিয়ার সিরিজ যখন পড়া হয় আর কি, তো ফুরিয়ার সিরিজে দেখবা যে কমপ্লেক্স নাম্বারের ম্যাসিভ ইউজ আছে আর কি। ওকে, এবার আমি আমার ডিপার্টমেন্টের দুই একটা এক্সাম্পল দিই যাতে করে তোমার জিনিসটা আরেকটু রিয়েলিস্টিক মনে হয়। যেমন আমি যদি আমার কথা বলি তাহলে আমার সাবজেক্ট ছিল হচ্ছে যে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো মানে যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে যে সিই। তাহলে দেখো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সিভিলে, আমি লাস্টের দিকে আসলে মনে করছি যে না আমার আসলে ম্যাথ নিয়ে পড়া দরকার, বা আমার ম্যাথ ভালো লাগতো, আসলে পড়া দরকার এরকম না, মনে হয়েছে যে ম্যাথ নিয়ে পড়লে আমার ভালো হবে। তো আমি ম্যাথে সুইচ করছি এবং ম্যাথে হচ্ছে যে আমার মাস্টার্স যাওয়ার পরে ম্যাথে এখন আমার মাস্টার্স অফ ফিলোসফি চলে। তো তোমার মতো আমিও স্টুডেন্ট, যদিও বা আমার হয়তো 4 নাম্বার সেমিস্টার চলে আর কি এখন, 3 নাম্বার শেষ হয়ে 4-এর হয়তো কয়েক উইক গেছে আর কি এরকম। এরপরে থিসিস থাকলে হয়তো তারপরে পিএইচডি করার সুযোগ পাইলে ইনশাল্লাহ হয়তো ম্যাথই পিএইচডি করব। তো দেখো এখানে যে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং যে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমি, সো আমি আমার ডিপার্টমেন্টের একটা কাজ বলি। আমরা নর্মালি ব্রিজ বলো বা কনস্ট্রাকশন বলো বা রোডস অ্যান্ড হাইওয়ে বলো বা ড্রেনেজ সিস্টেম বলো, ওয়াটার সিস্টেম বলো, এগুলো নিয়ে কাজ করি। তো আমি একটা ঘটনা তোমাকে শেয়ার করি 1940-তে, 1940 সালে ঘটে যাওয়া ঘটনাটা। এটা হচ্ছে ইউএসের ওয়াশিংটনে আর কি। হ্যাঁ, ইউএসের ওয়াশিংটনে এখানে একটা ব্রিজ আছে, এটা হচ্ছে টাকোমা। তো টাকোমা ব্রিজ, তো এই ব্রিজটা ইউএসের এই ব্রিজটা কিন্তু কলাপস করছিল আর কি 1940-তে আর কি, এইটা কলাপস করছিল। মানে এটা ভেঙে গেছে। এখন এই ভেঙে যাওয়ার কারণটা না আসলে কেউ প্রথম দিকে বুঝে নেই যে কী ব্যাপার, আমরা তো আসলে সব ইনফরমেশন ঠিকই দিছি, তাহলে সমস্যা কোথায়, মানে কলাপস হবে কেন আসলে এখানে? তো এখন দেখো তুমি যখন ব্রিজের উপর দিয়ে যাও অ্যাজ এ জেনারেল পাবলিক, আমরা যখন ব্রিজের উপর দিয়ে যাই মনে হচ্ছে যে আমরা আসলে কি একটা মনে হয় রডের বা একটা সিমেন্টের তৈরি কিছু একটা বানাইছে, আমরা ওর উপর দিয়ে যাচ্ছি। বাট সত্যি কথা বলতে কিন্তু এই রডগুলা কি বলতো বাইরে বের হয়ে থাকে না, রডগুলো কিন্তু ভিতরে থাকে। যখন এটার উপর দিয়ে বাস যায় অনেক বেশি তাপমাত্রা হয়, তখন রডগুলো এরকম থাকে না, রডগুলো কিন্তু এরকম বাঁকা হয়ে যায়। কিন্তু এই রড বাঁকা হয়ে যাওয়ার জন্য কি ব্রিজ বাঁকা হয় না? রড যে বাঁকা হয় সেটা কি তুমি খালি চোখে দেখতে পাও না? রড যে বাঁকা হয় এটা কি তোমাকে এসে বলে নাকি ভাই আমি এখন বাঁকা হয়েছি, আমি কিন্তু এখন ভেঙে পড়ে যাবো, এরকম তোমাকে কিছু বলে না। তাহলে রড বাঁকা হওয়ার ঘটনাটা কিন্তু আসলে তোমার কি বলতো ওই যে মানে তুমি যার উপর দিয়ে যাও তার ভিতরে তো রড থাকে, তাই না? তাহলে এখানে দেখো এই ব্রিজটা যখন কলাপস করলো,
তাহলে এই ব্রিজের বেলায় আমরা কিন্তু জেনারেল পাবলিক দেখতেছি উপর দিয়ে যাইতেছি, কিন্তু ভিতরে যে রড বা রডের বেন্ডিং বলো বা বেশি লোড হলে রড বেঁকে যায়, এগুলো কিন্তু তোমার দেখা যায় না। এগুলো কিন্তু কোন ফিল্ডে থাকে? কমপ্লেক্স ফিল্ডে থাকে। এই ব্রিজটা ভাঙার পরে তারা যখন অ্যানালাইসিস করলো কী ব্যাপার, ব্রিজ ভাঙলো কেন, ব্রিজ ভাঙলো কেন, তখন তারা চিন্তা করলো যে কী ব্যাপার, ব্রিজটা তো ঠিকভাবেই বানাইছি, কিন্তু দেখা গেল যে ব্রিজের মধ্যে থাকা যে দুইটা পার্ট আছে, তো ব্রিজের মধ্যে একটা পার্ট তুমি দেখতে পাচ্ছ, যে জিনিসটা কি হয়ে গেছে বল, যে জিনিসটা ভাই ভেঙে গেছে, এটাকে আমরা বলতেছি এটা ভেঙে গেছে, ডিকে মানে কি বলো তো, যেটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এটা তো তোমার ব্রিজের এই পার্টটা। ওকে, এটা বাস্তব, এটা দেখা যাচ্ছে, এটা রিয়েল, কিন্তু ব্রিজটা কেন ভাঙলো এটা কিন্তু বোঝা যাচ্ছে না। পরবর্তীতে তারা দেখলো যে ব্রিজটা আসলে ভাঙার কারণ হচ্ছে ব্রিজটার উপর দিয়ে তোমার কি বলো তো বাস ট্রাক চললে এই ব্রিজটা কেমনে ভাইব্রেট করতে পারে, এই ক্যালকুলেশন তারা করে নাই। কেন? তাদের মনে হয়েছে ও আচ্ছা, ভাইব্রেশন তো একটা ইনার প্রপার্টি। আমি বলতেছি আমার পেট অনেক ব্যথা করতেছে, তো মানুষ বলে না কই দেখি পেটের কোথায় ব্যথা করতেছে, তুমি কি পেট খুলে দেখাইতে পারো যে এখানে ব্যথা করতেছে? না, তুমি উপলব্ধি করতে পারতেছো যে আসলে ভিতরে কিছু একটা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। এটা কিন্তু তোমার কি বলো তো পেট ব্যথাটা তাহলে কিসে আছে? কমপ্লেক্স ফিল্ডে আছে। বুঝতেছো আমার কথা? আমার পেটে আজকে প্রচুর গ্যাস, এরকম বলে না অনেকে, তো বলে যে কই দেখি গ্যাস কোথায়, গ্যাস তো দেখা যাচ্ছে না। তার মানে কি আসলে গ্যাস পেটের ভিতরে আছে, সেটা তো কেটে দেখানোর কোনো সুযোগ নেই, মানে এর গ্যাসটা কিসে আছে? কমপ্লেক্স ফিল্ডে আছে। বুঝতেছো আমার কথা? সো এইখানে দেখো, তার মানে ব্রিজের যে ধ্বংসপ্রাপ্ত অংশ এটা দেখা যাচ্ছে, কিন্তু ভাইব্রেশনের জন্য কি ক্যালকুলেশন জনিত কারণে ঝামেলা হয়েছিল, তার মানে এটা দেখা যাচ্ছে না, মানে কিন্তু এটা আসলে তোমার কি বলো তো অবাস্তব ফিল্ডে আছে। তার মানে ভাই যে কোনো কমপ্লেক্স নাম্বারকে, আমি আবার বলি, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে এখান থেকে তোমার অলওয়েজ মনে রাখবা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য দুইটা তরিকা, দুইটা অংশ, একটা বাস্তব পার্ট, একটা হচ্ছে যে তোমার কি বলো তো অবাস্তব পার্ট। আমি আবার বলি, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য দুইটা তরিকা, একটা বাস্তব পার্ট থাকা লাগবে, একটা অবাস্তব পার্ট থাকা লাগবে। শুধু তাই না, আমি এটার সাথে সাথে তোমাকে এটাও বোঝানোর ট্রাই করলাম কেন তুমি কমপ্লেক্স নাম্বার পড়বা বা কমপ্লেক্স নাম্বারের নেসেসিটিটা আসলে কি। আমার মনে হয় যে তোমাকে বুঝাইতে পারছি। এটা নিয়ে তোমাকে 2-4-5টা ক্লাস নিলেও আসলে শেষ করা যাবে না, কারণ অ্যাজ এ ম্যাথ স্টুডেন্ট হিসেবে আমি বলতেছি আর কি, শেষ করার কোনো উপায় নেই। কিন্তু তোমার তো আসলে এই ব্যবহার ট্যাবহার জানার দরকার নাই, যতটুকু জানলে তোমার জন্য কমপ্লেক্স নাম্বারটা বেশি ইজি লাগবে ততটুকুই আমি তোমাকে বলতেছি। এবার তাহলে আমরা শিওর যে কমপ্লেক্স নাম্বারে কি কয়টা পার্ট থাকে? 2টা পার্ট থাকে। চলো এই পার্টটা একটু পড়ে ফেলে, একটা ছোট্ট প্রশ্ন এখানে বলা আছে আর এবং সি বলতে কি বুঝো, ঢাকা বোর্ডের একটা প্রশ্ন আর কি। তো খুবই সিম্পল, আমি কোশ্চেনটা নেওয়ার একটা কারণ আছে। আর মানে কি বলো? আর মানে কিন্তু আমরা জানি যে আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, তো এটা আসছিল 2 নাম্বারের জন্য। তা আর এবং সি বলতে কি বোঝো? তো তুমি বলবা যে আর মানে রিয়েল নাম্বার, এবং রিয়েল নাম্বার আসলে কোন জায়গা থেকে কোন জায়গা, -ইনফিনিটি টু আসলে কত বলো তো? এটা হচ্ছে +ইনফিনিটি পর্যন্ত। ওকে, সি মানে কত? এইটা ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা ভাবছে যে সি মানে মনে হয় এইটা আসলে কি বলতো, সি মানে যেটা ভাবছে যে এটা মানে মনে হয় কনস্ট্যান্ট, কিন্তু সত্যিকার অর্থে আসলে এটা মানে তোমার কোনো কনস্ট্যান্ট না। সি মানে যে কমপ্লেক্স নাম্বার প্রকাশ করা যায় সেটা কিন্তু আমাদের বইগুলোতে দেওয়া নাই, আমাদের বইগুলোতে শুধু জেড দেওয়া আছে। তাই হয়তোবা যখন সি দেখছে তখন অনেকেই হয়তোবা ঘাবড়ায় গিয়ে ভাবছে যে সি মানে কনস্ট্যান্ট, কারণ বইতে সি মানে কমপ্লেক্স নাম্বার বলাই নাই। এই জন্য তোমাকে আমি একটু অ্যালার্ট করে দিলাম, সাবধান করে দিলাম যে এখানে যে সিটা দেখতে পাচ্ছ, রিয়েল নাম্বারের সাথে যে সিটা দেখতে পাচ্ছ ভাইয়া, এই সি মানে আসলে আর কেউ নয়, এই সি মানে কিন্তু তোমার কমপ্লেক্স নাম্বার। তো আমাদের কাজ কি বলো তো? আমাদের কাজ হচ্ছে এই যে কমপ্লেক্স নাম্বারটা, এই আমাদের তাহলে পরীক্ষা আসলে কি বলবো, রিয়েল নাম্বারকে আর দিয়ে প্রকাশ করা হয় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, আর সি মানে তো কমপ্লেক্স নাম্বার। আর একটু আগে যে ঘটনা প্রবাহগুলো আমি তোমাকে বললাম তাতে এটা স্পষ্ট, বাস্তব জীবনের যে কোনো ঘটনার প্রেক্ষাপটে কে থাকে? কমপ্লেক্স নাম্বার থাকে, কারণ বাস্তব ঘটনাটা দেখা যায়, কমপ্লেক্স ঘটনায় কিন্তু দেখা যায় না। তার মানে আমরা আসলে বলেই দিতে পারি যে কোনো বাস্তব সংখ্যাই বা যে কোনো বাস্তবই আসলে মূলত তোমার কি কমপ্লেক্সের একটা পার্ট। সো আমরা আসলে এরকম একটা বিশাল বড় জায়গা নিতে পারি আর কি। দেখো জাস্ট বোঝানোর জন্য, মনে করো আমি এখানে তোমার নিলাম যে এই পুরাটা মিলে, দেখো আমি এখানে নিলাম এই পুরাটা মিলে হচ্ছে যে তোমার কথার কথা, পুরাটা মিলে যদি তোমার একটা কমপ্লেক্স হয় তাহলে এই যে জায়গাটা এইটা হয়তো বা আমাদের কি বলতো, এইটা আমাদের কত রিয়েল একটা পার্ট। বুঝছো? কমপ্লেক্স ফিল্ড কিন্তু আসলেই অনেক বড়। এই যে রিয়েল পার্টটা তুমি দেখতেছো না, তাহলে এই পুরো কমপ্লেক্সের মধ্যে বাস্তবটা কিন্তু আসলে অনেক বেশি কি বলতো, অনেক বেশি হচ্ছে যে তোমার ছোট। এইবারে আমি
মানে তোমার টপিকের বাইরে একটু 2-3 মিনিট কথা বলে নিই। শোনো, এখানে তুমি যে পুরা সিনারিওটা দেখতেছো, এটা দেখে তুমি বুঝতেছো না, ভাবতেছো ও তাহলে কমপ্লেক্স অনেক বড়, রিয়েল মনে হয় তাহলে অনেক ছোট, এরকম একটা ব্যাপার। আসলে এখানে যে রিয়েলটাকে অনেক ছোট করে দেখানো হয়েছে, এই রিয়েলটাকে যে ছোট করে দেখানো হয়েছে না, এই ছোটোটার মধ্যে কে কে আছে আমি তোমাকে বলি। ছোটোটার মধ্যে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, ইউএসএ আছে, যতগুলা দেশ আছে সবই কিন্তু এটার মধ্যে আছে। এই রিয়েল মানে আমরা যা দেখি তাই তো রিয়েল, যা দেখতে পাই না তাই তো কাল্পনিক। সো এতটুকুর মধ্যেই না পৃথিবীতে এতগুলা মানুষ, যে এই যে ফুটবল খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো, ভলিবল বলো, হ্যান্ডবল বলো, পরীক্ষায় ফেল করছো, তোমার কলেজ আমার কলেজ, এখানে তুমি আসলে কি বলো তো বুয়েট দেখতে পাচ্ছ, ডিএমসি দেখতে পাচ্ছ, যাই দেখো না কেন এই রিয়েলটার মধ্যে আছে। তাহলে দেখো তো কমপ্লেক্স কত বড়, রিয়েল রিয়েল কত ছোট। সেই রিয়েল ছোটোর মধ্যে এই রিয়েলটা যে কত ছোট, এই ছোটোর মধ্যে তুমি আবার আরও ছোট। এই যে এই জায়গায় মনে করে জাস্ট এই পয়েন্টটা হচ্ছে তুমি, আসলে আমি তোমাকে একটু বড় করে দেখাচ্ছি, সত্যি কথা বলতে এই পয়েন্টটা আসলে তুমি। তাহলে দেখো কত বড় জিনিসের মধ্যে তোমার পৃথিবীটাই কত ছোট, তার মধ্যে তুমি কত ছোট। সেই জন্য কমপ্লেক্স নাম্বারের এই ব্যাপারটা না তোমাকে আসলে কি বোঝায় জানো, যে নিজের মধ্যে যতটুকু জ্ঞান আছে ততটুকুকে নিয়েই সন্তুষ্ট থাকো আর কি। কেন? কারণ অনেকে আছেন একটু বাড়ায় বলে, মানুষের সামনে একটু অহমিকা দেখায় বা অহংকার টাইপের জিনিসগুলো দেখায়, বা মানুষের নামে খারাপ কথা বলে, বা মানুষের নামে দুর্নাম বলে, বা মানুষের নামে খারাপ কিছু বলে। আসলে কেন বলবা? কারণ দেখো তুমি যদি ম্যাথ দিয়েও চিন্তা করো, ম্যাথ দিয়ে কিন্তু এই জিনিসগুলো এক্সপ্লেইন করা যায়, আসলে রিয়েল ইউনিভার্স এক্সপ্লেইন করা যায় ম্যাথ দিয়ে চিন্তা করলে। দেখো পুরো কমপ্লেক্সের রিয়েলের মধ্যে তুমি কত ছোট, দেখো এই বোর্ডের রেসপেক্টে দেখো তুমি জাস্ট একটা বিন্দু। তাহলে তুমি একটা বিন্দু হয়ে এই যে মানুষকে দেখতে পাও না, এর সাথে ওর শত্রুতা, ওকে ভাল লাগে না, ওর নামে ঝামেলা, একে এটা বলতে হবে, ওকে এটা বলতে হবে, দরকার নাই, কোনো দরকার নাই। ম্যাথও তোমাকে এই ব্যাপারটা বলে, লাইফ লেসনিং একটা ইভেন্ট বা লাইফ লেসনিং একটা জিনিস বলতে পারো আসলে এটাকে। ম্যাথও তোমাকে এই শিক্ষাটাই দেয় যে আসলে যতটুকু আসো ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো, নিজেকে এত বেশি বড় হওয়ার কিছু নাই, তুমি আসলে এত বড় নও। বুঝছো আমার কথা? মানে আমি এই জিনিসটা প্রায়ই বলি আর কি, যে আসলে নিজে একটা গুড হিউম্যান বিং হও। তার কারণটা কি জানো? কারণ তুমি আসলেই অনেক ছোট, অনেক জানো, ব্যাপারটা এরকম না, তুমি কিছুই জানো না, কারণ তুমি আসলে এরকম একটা ডট, আমি এরকম একটা ডট, অন্য কেউ এরকম একটা ডট। সুতরাং আমরা সবাই জানি আমাদের জানার একটা সীমাবদ্ধতা আছে। এটা নিয়ে অনেক বেশি বড় করে বলা, কাউকে ছোট করে বলা, কাউকে খারাপ কিছু বলা, কাউকে মানে তুই তোকারি করা, বা কাউকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই জিনিসগুলো ঠিক না। কারণ তুমি যতটুকু জানো ততটুকু আসলে একটা সরিষা পরিমাণ, আমি যতটুকু জানি ততটুকু তাই। সুতরাং আমাদের জানার পরিধি এমন না যে অনেক বেশি। সুতরাং মানুষকে কথা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে ম্যাথমেটিক্সও তোমাকে এই রিয়েল শিক্ষাটাই আসলে দিচ্ছে আর কি। যাই হোক, আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা কি বলবো? আর এবং সি। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, সি মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তারপরে এই চিত্রটা আঁকায় দিলেই তোমার চলবে, ঠিক আছে? আমরা পরেরটাতে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টপিক দেখতে পাচ্ছ তুমি, নাম দেওয়া আছে বিশুদ্ধ জটিল, বা এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে পিওর কমপ্লেক্স। আসলে পিওর কমপ্লেক্স বলতে কি বোঝায় যাব তার আগে আমি আগে জেড মানে লিখে নিই। জেড মানে হচ্ছে এক্স প্লাস কত বলো তো? এটা হচ্ছে তোমার আই ওয়াই। এখানে আই মানে তোমার কত? আই মানে হচ্ছে রিয়েল, আর এইটা মানে কত? এইটা মানে হচ্ছে যে তোমার ইমাজিনারি পার্ট। এখন বলো তো বিশুদ্ধ কথাটার মানে কি? যে ভাই এখানে কোনো ভেজাল থাকা যাবে না, তো টপিকের নামই হচ্ছে বিশুদ্ধ জটিল, তার মানে কি জটিলটা হওয়া লাগবে একবারে বিশুদ্ধ, এর মধ্যে কোনো ভেজাল টেজাল থাকা যাবে না। সেই জন্য আমরা আসলে এখান থেকে বলতেই পারি যে বিশুদ্ধ জটিল কথাটার মানে হইতেছে আমাকে এমন একটা কমপ্লেক্স নাম্বার নেওয়া লাগবে যে এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে শুধু আই জাতীয় অংশই থাকবে, কোনো বাস্তব পার্ট থাকবে না। বুঝছো আমার কথা? আমাকে এমন একটা কমপ্লেক্স নাম্বার নিতে হবে যার মধ্যে শুধু আই জাতীয় পার্টটাই থাকবে, কোনো রকম কোনো বাস্তব পার্ট হবে মানে থাকবে না আসলে। তাহলে দেখো আমরা এখান থেকে বলতেই পারি যে ভাই এই যে এটা হচ্ছে যে তোমার কি বলতো, এই যে এটা হচ্ছে যে আমাদের কি বলতো, এটা হচ্ছে রিয়েল পার্ট। তাহলে রিয়েল পার্ট ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু কত? সেই ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু তোমার কত? আই ওয়াই। বোঝো? জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে তোমার কাছে থাকা এই কমপ্লেক্স নাম্বারটা, এটা একটা অবিশুদ্ধ জটিল। এই যে দেখো, এটা একটা অবিশুদ্ধ জটিল। এই অবিশুদ্ধ জটিল থেকে বাস্তব পার্ট যদি কখনো 0 হয়ে যায় তখন জটিল সংখ্যাটা যে পরিণতি হবে এটাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের পিওর কমপ্লেক্স। দেখো তখন আমাদের যেই পরিণতি হবে এটাকে আমরা বলতেছি এটা আমাদের পিওর কমপ্লেক্স, বা এটা হচ্ছে বিশুদ্ধ জটিল।
বুঝতেছো আমার কথা? তাহলে এটা আমাদের কি দাঁড়াইলো, দেখো এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ জটিল দাঁড়াইলো। বিশুদ্ধ জটিল পাইতে গেলে বাস্তব পার্ট কি হইতে হয়, 0 হইতে হয়। চলো এটা একটু দেখে নিই। এটার উপরে বেস করে আমি তোমার 2-3টা অঙ্ক এখানে নিছি। আপাতত আমরা এই অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো দেখো তো এই জায়গাটায় আমরা আসলে সলভ করতে পারি কিভাবে। এখানে বলা আছে জেড একটা জটিল সংখ্যা, যেটা মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 7i যদি বিশুদ্ধ জটিল হয় তবে এক্স ইজ ইকুয়াল টু কত। তো যে কোনো জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, একটা বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। তো এই পার্টটা মানে কিন্তু তোমার কি বলতো, এইটা মানে কিন্তু ভাই রিয়েল, এবং এইটা মানে কিন্তু তোমার কি বলতো, এইটা মানে কিন্তু তোমার ইমাজিনারি। এই যে এটাকে আমরা বলতেছি রিয়েল আর এটাকে বলতেছি ইমাজিনারি। তো এই টপিকটা আমাদেরকে বলতেছে, অঙ্কটা আমাদেরকে বলতেছে ভাই আমার লাগবে বিশুদ্ধ জটিল। তো এখন দেখো বিশুদ্ধ জটিলের বেলায় একটা জিনিস খেয়াল করো, যদি তোমাকে বলছে যে আমাদের লাগবে হচ্ছে বিশুদ্ধ জটিল, আচ্ছা বলো তো বিশুদ্ধ জটিল মানে আসলে কত, তোমার রিয়েল যে পার্ট, বোঝো ব্যাপারটা, যে রিয়েল পার্ট কিন্তু কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। তাহলে এই অঙ্কটাও যেহেতু নিজেকে দাবি করতেছে আমি বিশুদ্ধ জটিল বা পিওর কমপ্লেক্স, তাহলে এটার বেলায় কিন্তু রিয়েল পার্ট ইকুয়াল কত হয়ে যাবে, 0। তাহলে রিয়েল পার্ট মানে কত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে মূলত তোমার যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2x মাইনাস এটাকে বললাম 3x প্লাস এটাকে দিলাম 6 ইজ ইকুয়াল টু কত, 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে বলো তো এক্স যদি কমন নেওয়া যায় তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে এক্স মাইনাস 2 মাইনাস 3 যদি কমন নাও তাহলে এটা আসবে হচ্ছে তোমার এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, 0। অর্থাৎ এখান থেকে মোটামুটি আমরা আসলে যদি মান বের করতে চাই তাহলে এক্স মাইনাস 2 আর এটা মানে কত আসবে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দুইটি রাশির গুণফল 0, তার মানে তারা আলাদা আলাদা করে 0। তাহলে আমরা এখান থেকে নিব এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত, 0, আর এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে, এক্স ইজ ইকুয়াল টু আসবে 2 আর এক্স ইজ ইকুয়াল টু আসবে কত, 3। তার মানে এক্স এর মান 2 এবং এক্স এর মান 3, বোঝো? তার মানে এক্স এর মান 2 এবং এক্স এর মান 3 এই দুইটা মানের জন্যই কেবলমাত্র এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা বিশুদ্ধ জটিল বলতে পারবো। তার মানে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি নিজেকে বিশুদ্ধ জটিল দাবি করতে চায় তাহলে অবশ্যই হচ্ছে যে আমাদের কি বলতো, বাস্তব পার্টটা ইকুয়াল 0 হইতে হবে, এবং এই যে সলভ করে আমরা মান পেয়ে গেলাম। এইটার আরও একটা অঙ্ক আমরা নিব আর কি। হ্যাঁ, যদিও বা এখানে নাই, আমি নিজে নিচ্ছি আর কি। দেখো অঙ্কটা এটা হচ্ছে এরকম টাইপের, জেড। তো জেড ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটা ত্রিকোণমিতি দিয়ে দিলাম, 2 নাম্বার অঙ্ক নিতে পারো, সাইন এক্স মাইনাস এইটাকে বললাম কজ এক্স প্লাস এইটাকে বললাম এটা হচ্ছে যে তোমার 5i। এই জটিল সংখ্যাটাও আমাদের দাবি করতেছে যে সে কি হতে চায়, সে হচ্ছে যে তোমার বিশুদ্ধ জটিল হতে চায়। সে যেহেতু বিশুদ্ধ জটিল হবে, তাহলে বিশুদ্ধ জটিল যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে। ওকে, একটা ব্যাপার একটু বুঝি আর কি আমরা। হ্যাঁ, তো এখানে জেড এর পরিচয় কত, জেড মানে সাইন এক্স মাইনাস হচ্ছে কজ এক্স প্লাস কত, 5i। যদি বিশুদ্ধ জটিল হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এরকম টাইপের একটা জিনিস আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। তো বলো তো ভাই, এরকম একটা জিনিস যদি আমাদের কাছ থেকে চাওয়া হয় তাহলে আমরা আসলে তোমার কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি, আমরা তোমার জেড ইকুয়াল প্রথমে বলে দিলাম যে এটা মানে কত, এইটা মানে কিন্তু আমাদের আসলে কি পার্ট, এইটা মানে কিন্তু আমাদের একটা রিয়েল পার্ট, বুঝো ভালো করে। এইটা মানে আমাদের কি পার্ট, এইটা মানে কিন্তু আমাদের একটা রিয়েল পার্ট। তো এই কমপ্লেক্স নাম্বারটা যেহেতু নিজে বিশুদ্ধ জটিল হতে চায় বা বিশুদ্ধ জটিল হওয়ার একটা টেন্ডেন্সি সে শো করতেছে, তখন আমরা কি বলতো তার যে রিয়েল পার্ট, বুঝছো ব্যাপারটা, তার যে রিয়েল পার্ট এইটা মানে আসলে আমরা কি বলবো, এইটা মানে 0। সো আমরা এখানে কি নিতে পারি না যে সাইন এক্স মাইনাস এইটাকে বললাম কজ এক্স ইজ ইকুয়াল টু কত, 0। সবই ঠিক আছে, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স ইজ ইকুয়াল টু যেহেতু 0, তাহলে অবশ্যই হচ্ছে যে তোমার সাইন এক্স ইজ ইকুয়াল টু কত, এইটা হচ্ছে যে তোমার কজ এক্স হয়ে গেছে, তাই না? সাইন এক্স ইকুয়াল যদি কজ এক্স হয় তাহলে আমরা কি আসলে এখানে বলতে পারি যে এইখানে তোমার কত সাইন এক্স বাই তোমার কত এইটা কজ এক্স ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। ওকে, আর এটা মানে তাইলে কত নেওয়া যায়, এটা মানে নেওয়া যায় হচ্ছে যে তোমার কি বলো তো ট্যান এক্স ইজ ইকুয়াল টু কত নেওয়া যায়, 1 নেওয়া যায়। বলো সাইন এক্স ইজ ইকুয়াল টু কত, কজ এক্স,
তাহলে সাইন বাই কজ এক্স মানে 1, ট্যান এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মানে কিন্তু আবার নেওয়া যায় কত, ট্যান, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে পাই বাই 4। সো এখান থেকে ভাই আমাদের মান কি আসা উচিত, এক্স ইজ ইকুয়াল টু আসা উচিত হচ্ছে যে তোমার পাই বাই 4। এটাকে অ্যান্সার বলা যাবে। তবে যদি আমরা ত্রিকোণমিতি পড়তে পারতাম, মানে আমরা তো আসলে চ্যাপ্টার 3 পড়তেছি, চ্যাপ্টার 7 যদি পড়া হইতো তাহলে এটার আবার আরও একটা অ্যান্সার লেখা যাইতো। সেটা আমি তোমার একটু লিখে দিচ্ছি আর কি, যে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এন পাই প্লাস হচ্ছে তোমার পাই বাই 4। কারণ তখন তো আসলে অনেকগুলো অ্যান্সার পাওয়া যেত, বুঝছো। তো যাই হোক, ত্রিকোণমিতি পড়া থাকলে ভালো, না থাকলে তুমি আপাতত এটাকে অ্যান্সার হিসেবে মেনে নাও। যখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে কি বলো তো, ত্রিকোণমিতি পড়বো, তখন আসলে তোমার এই টাইপের ডাউট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখো, আমরা একটা ছোট্ট জিনিস পড়লাম, যেটা হচ্ছে একটা জটিল সংখ্যাকে কেমনে প্রকাশ করা যায়, এ প্লাস আইবি, মানে বাস্তব আর অবাস্তব আকারে প্রকাশ করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে একটা কমপ্লেক্স নাম্বারের বেলায় তুমি অলওয়েজ মনে রাখবা ভাইয়া, যে হচ্ছে বাস্তব পার্টটা যদি কখনো 0 হয়ে যায় তবে এটা একবারে পুরোপুরি বিশুদ্ধ হয়ে যায়, মানে যেটাকে আমরা বিশুদ্ধ জটিল বলতে পারি। তাহলে বিশুদ্ধ জটিল বললে আমরা আসলে তোমার কি বাস্তব পার্টটাকে 0 করে দিচ্ছি বারবার, এবং এখান থেকে কিন্তু আমরা চাইলে ডিফারেন্ট টাইপের অঙ্ক সাজাইতে পারি। এটা তোমাকে থিওরির সাথে আমি শুধুমাত্র জাস্ট একটু অঙ্ক সম্পর্কে ধারণা দিলাম। আমাদের যখন ম্যাথের সেশন চলবে তখন এই টাইপের আরও কিছু জটিল অঙ্ক আমরা নিব। তুমি শুধু কনসেপ্টটা মাথায় রাখো, যে কোনো একটা জটিল সংখ্যা যদি তোমাকে বিশুদ্ধ জটিল হতে চায় তাহলে পরে ভাই তার জন্য আমাদের কি বলতো, বাস্তব পার্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের ওভারঅল আজকের আলোচনা। তাহলে এটা হচ্ছে আমাদের 3rd ক্লাস চলে গেল। 4 নম্বর ক্লাসের আগ পর্যন্ত বা 4 নম্বর ক্লাস পর্যন্ত বা পাওয়ার আগ পর্যন্ত এখানে সবগুলা থিওরি তুমি একটু সুন্দর করে পড়ে নাও আর কি, খাতায় নোট করে রাখো। 4 নম্বর ক্লাসও তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।